হ্যালো বন্ধুরা, প্রিয়াঙ্কাস কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো দেখো, আমি সুন্দরবনের দ্বিতীয় দিনের ব্লগটা নিয়ে চলে এসেছি। তো হ্যালো বন্ধুরা, তো দেখো আমরা এখন রেডি হয়ে পড়েছি। লঞ্চের দিকে আমরা চললাম, লঞ্চে করে উঠবো। আর এই সুন্দর কটেজটা খুব সুন্দর কটেজ, যেখানে আমাদেরকে রাত্রিবাস থাকার জন্য জায়গা দিয়েছিল। তো এখানে আমরা রাত্রে আবার আসবো। আজকে রাত্রিবাস করব, দিয়ে কালকে আবার সকালে যাব। তো আজকে আমাদের লাস্ট ডে। এখানে লাস্ট ডে বলতে বোঝানো হয়েছে যে রাত্রিবাসটাই আমাদের এখানে, মানে রাত্রের আজকে দিনটা থাকবো, কালকে আবার লঞ্চে চেপে ঘোরাঘুরি করে আমাদেরকে নামিয়ে দেবে। তো আরেকটা দিন অবশ্য আছে ঘোরাঘুরির জন্য, কিন্তু আজকে থাকার জন্য এটা সেকেন্ড ডে, মানে লাস্ট ডে এখানেই। তো দেখো আমরা এখানে বেরিয়ে পড়লাম লঞ্চে, এবারে উঠে পড়বো আমরা। তো প্রথমেই যাব কিন্তু আমরা সজনেখালি ঘাটে। তো সজনেখালি ঘাটে নেমে পড়ে ওখানে সব কিছু দেখানো হবে। তো দেখো এখানে লঞ্চে পৌঁছে গেছি, মানে যেখান থেকে লঞ্চ ছাড়া হয়। তো এখানে অনেক ভিড় ছিল। তো আমাদের লঞ্চ তখনও ঘাটে আসেনি, তাই আমরা এখানে ভাবলাম একটা করে ডাব খেয়ে নিই, তারপর আমরা লঞ্চে উঠে পড়বো। আর এখানে এত গরম কি বলবো, কারণ বর্ষাকালে গিয়েছিলাম, ভাবলাম বৃষ্টি পড়লে একটু ঠান্ডা ঠান্ডা লাগবে, কিন্তু তেমন না, প্রচুর গরম ছিল। তো আমার মতো বলে যারা এখানে আসবে বর্ষাকালে, তারা অবশ্যই কিন্তু এসি রুম নিয়েই মানে থাকবে, তাছাড়া কিন্তু এখানে থাকা কিন্তু খুবই কষ্টকর। তো দেখো কথা বলতে বলতে আমাদের বোটটা ছেড়েও দিয়েছে। তো আমাদের বোট ছাড়ার পর আমরা এখানে পৌঁছে যাব সজনেখালি ঘাটে। তো তার আগে দেখো আমরা এই বোটের একদম সামনেই বসে আছি। সামনে বসার একটা কারণ, যদি সামনে বসা হয় হাওয়াটা কিন্তু খুব সুন্দর লাগে একদম বোটের সামনে। তো তাই বসেছিলাম। আর তারপর একটু গল্প আড্ডা করতে করতে পেছন দিকেও গিয়ে তারপর বসলাম। কিন্তু তার আগে আমাদের এখানে নামিয়ে দেবে প্রথমে সজনেখালি ঘাটে, কারণ এখানে ঘোরাঘুরি করার পরে আমাদেরকে ব্রেকফাস্ট দেওয়া হবে। তো দেখো কথা বলতে বলতে আমরা চলে এসেছি। আর আমাদের বোটটা হলো এই যে সুমা বোট। তো দেখো এই হচ্ছে আমাদের সুমা বোট, এখানে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে, আবার এখান থেকে কিন্তু আমরা যাব। তো দেখো যেমন এখান থেকে আমি আসার সময় এইভাবে লাফিয়ে এলাম, তো যাবার সময় যখন চেপেছিলাম তখন যেন আমার একটা জুতো পড়ে গিয়েছিল জলে। তখন ওরাই জুতোটা তুলে দিয়েছে একটা বালতির সাহায্যে। তো পেয়ে গেছি, প্রথমে ভাবলাম কি জুতোটা ডুবে যাবে, কিন্তু ফাইনালি জুতোটা ডোবেনি, তুলে দিয়েছিল ওরা। তো দেখো এখানে ঢুকে পড়ে সজনেখালি ঘাটে নেমেই ঢুকে গেছি ভেতরে। আর এখানে দেখো অনুপ একটা বাঁদরকে তাড়া করেছে। বেসিক্যালি শুনেছি বাঁদর মানুষকে তাড়া করে, কিন্তু এবারে দেখলাম যে মানুষও বাঁদরকে তাড়া করে। জানি না এটাও কি মজা পেয়েছে, ও মজার ছলেই হয়তো করেছে। তো এখানে কচ্ছপ রয়েছে, কিন্তু এগুলো অরিজিনাল কচ্ছপ একটিও নয়, সব কিছু বানানো সিমেন্টের বা অন্য কোনো কিছু দিয়ে বানানো হয়েছে। এখানে একটাও কিন্তু কচ্ছপগুলো আসল নয়। তো দেখো তোমরা বড় কচ্ছপ সব রকমই আছে। সারাদিন আমি থাকবো এখানে। রিভার ট্যাপিং পয়েন্ট আছে, কোডাইল পয়েন্ট আছে, একটা ওয়াশ টাওয়ার আছে। ওয়াশ টাওয়ারের ভিউটা দেখে আমরা সুন্দর গাছটা দেখে আমরা এক্সিট পয়েন্টে চলে যাবো। রিভার ট্যাপিং যেটাকে বলা হচ্ছে বালুগড় বাংলায়, যেটা বিরল প্রজাতির কচ্ছপ। বিরল প্রজাতির কচ্ছপটা দেখুন বাইরে মুন্ড তুলে দিচ্ছে, দেখুন অক্সিজেন নেওয়ার জন্য। আমাদের গ্রুপের নামটা সবাই মনে রাখবেন, সুমা আমাদের গ্রুপের নাম। আর যে নিয়মগুলো একটু শুনবেন, কেউ অ্যালকোহল ইউজ করবেন না, কেউ স্মোকিং করবেন না, কোনো বন্য প্রাণীকে খাবার দেবেন না, বা কোনো গাছের পাতা বা কোনো কিছু তুলবেন বা টাচ করবেন না। যদি ধরতে পারে বন দপ্তর, তাহলে তাকে হচ্ছে কি 25,000 টাকা ফাইন করতে পারে বা 7 বছর জেল হতে পারে। ঠিক আছে, আমার গ্রুপের নামটা মনে রাখবেন সুমা। সবাই আমাদের চলে আসুন। এই ট্যুর দাদাটাই আমাদের সব জায়গায় ঘোরাবে। তো প্রথমে দেখো আমরা এখানে একটা ওয়াচ টাওয়ারে চলে এসেছি। তো সুন্দরবনে ফাইনালি একটা ওয়াচ টাওয়ার আছে। তো সব ওয়াচ টাওয়ারে আমরা ঘুরেছিলাম। তো সেই রকম কোনো কিছু না, শুধু সিঁড়ি বেয়ে উপরে ওঠো কষ্ট করে। আর সুন্দরবনের উপর থেকে প্রতিটি প্রাকৃতিক দৃশ্যটা দেখো, ভালো লাগবে তোমাদের। আর সুন্দরবনটা যে এত সুন্দর জায়গা, তোমরা এখানে না এলে বুঝতে পারবে না। তো অবশ্যই তোমরা এখানে একবার আসবে। তো আমরা একবার এসেছি এখানে, তো আমার আবারও যাওয়ার ইচ্ছে কিন্তু এখানে রইলো। তো তোমরা যে কোনো টাইমেই আসতে পারো, তবে বর্ষাকালে এলেই ইলিশ উৎসবটা থাকে বলেই বর্ষাকালে এলেই ভালো হয়। তো তাছাড়াও বর্ষাকালে যদি কেউ না এসে থাকো, অন্য টাইমে এলেও ইলিশ ছাড়াও অনেক কিছু খাওয়ার এখানে ওনারা প্রোভাইড করে থাকেন। আর প্রত্যেকটা জায়গায় সেম একইভাবে ঘোরানো হয়।
তো দেখো ওখান থেকে বেরিয়ে পড়েছি আমরা। এখানে অনেক রকমের গাছ দেখেছি, ঠেসমূল দেখেছি, তারপর মাটি থেকে যে শিকড়গুলো দেখা যায় সেই গাছগুলো দেখেছি। সুন্দরী গাছ, এটা হচ্ছে সুন্দরী গাছ, যেটার জন্য সুন্দরবন বিখ্যাত। তো সব জায়গায় মোটামুটি ঘুরেছি। আর দেখো এই শিকড়গুলো কিন্তু মাটির উপরেই থাকে। তো এইগুলোই মানে ঘুরে ঘুরে এগুলি আমাদেরকে দেখাচ্ছিল, বোঝাচ্ছিল। তো সেটা ঘুরে পরে আমরা আবার লঞ্চে চেপে গেছি। লঞ্চে চেপে আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হয়েছে। তো ব্রেকফাস্টে ছিল গরম গরম নান আর কাবলি চানার ঘুগনি। তো গল্প করতে করতে আমরা খেতে খেতে যাচ্ছি, আর আমাদের বোটও ততক্ষণে ছেড়ে দিয়েছে। তো সবাইকে খাবার দিয়ে দেওয়া হয়েছে, যে যতটা পরিমাণে খেতে পারে সে ততটা পরিমাণ আবার নিতে পারে। তো এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে বসে একটু বোটের এধার ওধার ঘোরাঘুরি করছিলাম, আর একটু ফটো ক্লিকও করে নিচ্ছিলাম। তো দেখো এবার আমরা চলে যাব আমরা আরও একটা গন্তব্যস্থলে। তো তার আগেই আমাদের কিন্তু মুখ চলতেই থাকছে, কারণ সুন্দরবন গেলে কিন্তু কারোরই মুখ বন্ধ থাকে না, একটার পর একটা খাবার আসতেই থাকে। তো দেখো এখানে দিয়ে দিয়েছে আলুর পকোড়া, আর চাও দিয়ে দিয়েছিল। তো এখানে আমরা বেশ মজা করে করে খাচ্ছিলাম, আর এটা আমরা দুবার করেই নিয়েছিলাম, যেহেতু খুবই ভালো করেছিল। আগের দিনে তো আমুদি মাছ ভাজা দিয়েছিল, সেক্ষেত্রেও যখন আরেকবার বলেছিলাম দিয়েছিল, আর সেকেন্ড টাইমেও দিয়েছিল। তো দেখো কত জোরে বৃষ্টি এসেছিল, তোমরা একবার নিজেই শোনো। তো যেমনটা আমি আগের ব্লগে বলেছিলাম, যেমন প্রথম ব্লগটা যখন ছেড়েছিলাম সুন্দরবনে, যে যখন বৃষ্টি এসেছিলো তখন কিন্তু বোটের কোনো ব্যবস্থা না থাকায় সবাই ভিজে গিয়েছিল। তাই এবারে কি করেছিলাম, যেখানে পাইলট দাদা ড্রাইভিং করছিল সেখানে আমরা এসে ঢুকে পড়েছিলাম, যাতে আগের দিনের মতো পুরোপুরি ভিজে না যায়। ভিজে গেলেই ঠান্ডা করছিল, আর খাওয়া দাওয়া করতেও অনেক অসুবিধা হচ্ছিল। তাই আমরা ভেতরে ঢুকে পড়েছিলাম, আর একটু জল বৃষ্টি কম হতেই আমরা দেখা পেয়ে গেলাম হরিণের। তো সাধারণত বাঘ দেখা তো অনেক সৌভাগ্যের ব্যাপার থাকে, তো এখানে বাঘ দেখতে না পেলেও হরিণ কিন্তু আমরা দেখেছি। হরিণ দেখে আমাদের কিন্তু মনটা অনেক ভালো হয়ে গিয়েছিল, কারণ ভেবেছিলাম বাঘ দেখব, তো বাঘ তো দেখতে পারিনি, তাই হরিণ দেখেই মনটা শান্তি করেছিলাম। তো এখানে কিন্তু অনেকগুলো হরিণ দেখতে পেয়েছিলাম, কারণ একটা হরিণ দেখিনি, অনেক হরিণ দেখেছিলাম। তো তাই তোমাদের সাথে জুম করে একটু শেয়ার করি। আছে, হিন্দি আছে, বিদ্যা আছে, হেড়োবাঙা আছে, মাতলা বা ব্যাবাংলা এদিকে, আর দুবাকি পয়েন্টটা এদিকে। জল আর জল এদিকে কোনো আর আমাদের কিন্তু সুন্দরবন গিয়ে দেখো কিন্তু বেশ ভালো ভালো কতগুলো বন্ধু বান্ধব জুটেছিল। তো তারাও কিন্তু ছিল খুবই মিশকে, খুবই গল্প আড্ডা করে তাদের সঙ্গে কিন্তু দিনটি খুব ভালো পেরিয়ে গিয়েছিল। তো এবার দেখো চলে এসেছিলাম ডোবাকি ক্যাম্প। তো ডোবাকি ক্যাম্পেও আমরা এখানে লাল কাঁকড়া দেখবো বলে এসেছিলাম, আর এখানেও কিন্তু ছিল একটা ওয়াচ টাওয়ার। তো সেখানে কিন্তু যেখানে গিয়েছিলাম সেখানে আবার রোদ দিয়েছিল, খুব রোদ দিয়েছিল, এত গরম করছিল। তাই আমি যে জায়গায় যাই একটা কিন্তু ছাতা সঙ্গে রাখি, কখন জল আসবে, বৃষ্টি আসবে, রোদ আসবে বলা যায় না। তো আমি সবসময় চেষ্টা করি একটা ছাতা নিয়ে যাওয়ার সব জায়গাতেই। তো আমি যে জায়গায় ঘুরতে যাব তুমি কিন্তু আমাদের সঙ্গে একটা করে ছাতা অবশ্যই দেখতে পাবে। তো দেখো গল্প করতে করতে ওয়াচ টাওয়ার ওইদিকে ঘুরে পড়ে আমরা চলে এসেছি আবার বোটে। তো বোটে দেখো এবার খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়া করব, তো এখানে অনেক কিছুই মেনু হয়েছিল, তোমাদের সাথে এক এক করে মেনুগুলো সব শেয়ার করব। তো তার আগে কিন্তু দেখিয়ে দিচ্ছি যে কি কি মেনু হয়েছিল। ইলিশ, ভেটকি, পটল চিংড়ি, ভাত, ডাল, চাটনি, পাঁপড়, মিষ্টি সব কিছুই হয়েছিল। আর এটা হচ্ছে জুলফিকার। তো জুলফিকারে কিন্তু খুব ভালো, আমাদের সঙ্গে অনেক গল্প করছিল, আর অনেক কিছু ওর কাছেও জানতে পেরেছি। ও যদিও ছোট, কিন্তু ওর কাছেও অনেক কিছু জিজ্ঞাসা করাতে অনেক কিছু জানতে পেরেছি। তো এইদিকে দেখো কর্তা মশাই যে জায়গায় যায় সেই জায়গায় কাজে লেগে যায়, যেহেতু ওদের ছেলে কম ছিল তাই সবাই বসেছিল। এটা ছিল সেকেন্ড ব্যাচ, প্রথম ব্যাচ খাওয়া হয়ে গিয়েছিল, তো এবারে আমরা সেকেন্ড ব্যাচে বসেছিলাম। তো ও পরিবেশন করতে লাগিয়ে দিয়েছিল। ওই যে বললাম যে জায়গায় যাই সেই জায়গায় একবারে ভালোভাবে সবার সাথে মিশে যায়। তো এখানে একটা জিনিস লক্ষ্য করবে যে ও সবাইকে খাবার দিয়েছে, আমাকে খাবার দেয়নি আর ও নিজে নেয়নি। কারণটা কি তোমরা বলতে পারবে?
দাঁড়াও দাঁড়াও, একটু পরে বলছি কারণটা কি। যে সবাইকে খাওয়া দেওয়া হয়ে গেছে কিন্তু আমাকে দেয়নি আর নিজেও নেয়নি। তো কারণটা হলো যে যদি আমাকে দেয় আমি তাড়াতাড়ি খেয়ে শেষ করে দেবো, আর ওর সঙ্গে খাবে কে, ও একা বসে খাবে, সেই ভেবে ও আমাকেও খাবার দেয়নি, এত চালাক। তো দেখো শেষমেশ যখন ভাইটা দেখতে পেলো যে দুটো পাতা খালি, তখন ভাত দিতে চলে এলো। ভাত দিয়েছে, তরকারি দিয়েছে। তারপর যখন আমি ওই দিক থেকে অনুপকে বললাম, তখন ও এসে পড়ে মানে ঝুরি আলু ভাজা দিচ্ছিল। ওকে বললাম যে তুমি আর কোনো কিছু দাওনি, তাই আমাকে ঝুরি আলু ভাজাটা কিন্তু বেশি করে দিও। তো ওই কথা বলাতে আমাকে কিন্তু একটা লঙ্কা দিয়ে দিয়েছে। দেখো তোমাদেরকে দেখালো একটা লঙ্কা, যে তুমি লঙ্কা খাও, এত বদমাস। তো দেখো এবার ফাইনালি ও কিন্তু আমার সাথে খেতে বসে যাবে। তো যেহেতু আমি আস্তে আস্তেই খাই আর অল্প পরিমাণেই খাই, তো ওর থেকে খেতে আমার অনেক কম মানে টাইম লাগে, মানে ওর কম টাইম লাগে, আমার একটু বেশি লাগে। তো ও আমাকে এইদিকে ভিডিও করে দিচ্ছিল, আর আমরা এমন একটা পজিশনে বসেছিলাম, একদিকটা হেলে গিয়েছিল বোটের, যেহেতু বোটটা স্লোভাবে চলছিল, বৃষ্টিও থেমে গিয়েছিল, আর অন্ধকার দিক ছিল বলে ভালো করে ভিডিও হয়নি। তো আমি এখানে ইলিশের কাটাও আস্তে আস্তেই ব্যস্ত, ভাত খাবো কি ওই ইলিশের কাটাও আস্তে আস্তে সময় চলে গেল। লোকনাথ ট্রাভেলসের সত্যি কথা বলতেই খাবারগুলো খুবই সুন্দর ছিল, এক একটা খাবার এক এক রকম ছিল। তো আজকের খাবারের মধ্যে সবথেকে ভালো লেগেছিল কিন্তু আমার আমের চাটনি। জানি না কেন, কারণ ওখানের আমটা হয়তো অন্য রকম, আমাদের এখানকার মতো নয়, মানে খেয়েই বুঝতে পারলাম। তো বেশ আমের চাটনিটা ভালো লেগেছিলো। ওই দিক থেকে বন্ধু বান্ধবগুলো একটু হাই বলে দিল। তো দেখো কথা বলতে বলতে আমাদের এখানে ভেটকি পাতুরিও দিয়ে দিল। তো আমার তো সব কিছু মোটামুটি শেষ হয়ে গেছে, একটু ভাত রয়ে গেছে আর এই ভেটকির পাতুরি। তো আমি ভাতটা খাবো না, অবশ্য ভেটকি পাতুরিটাই খাবো। আর ভেটকির ঝাল দেওয়াটাও কিন্তু খুবই ভালো হয়েছিল, টেস্টি হয়েছিল। আর আজকে কিন্তু আমরা অনেক গল্প আর শান্তিভাবে বসে বসে অল্প অল্প করে খাচ্ছিলাম, কারণ যেহেতু আমরা সেকেন্ড ব্যাচে খাচ্ছিলাম, প্রথম ব্যাচ অন্যবারে যদি প্রথম ব্যাচে বসেছিলাম আগের দিনে, তো সবাই আরও বাকিগুলো দাঁড়িয়েছিল তাদের খাওয়ার জন্য, আমরা তাড়াতাড়ি খাওয়া হচ্ছিল। তো আজকে একটু শান্তিভাবে খেয়েছি, যেহেতু ফার্স্ট ব্যাচ খাওয়া হয়ে গেছে, এরপরে সেই রকম কোনো কেউ আর ছিল না। তো সেই জন্য আস্তে আস্তে নিশ্চিন্তভাবে আমরা বসে বসে খেয়েছিলাম গল্প করতে করতে। কেমন হয়েছে খাবার? ভালো। সব থেকে বেশি কোনটা ভালো লাগলো? সব থেকে বেশি কোনটা ভালো লাগলো? চাটনি। আমি বুঝতে পেরেছি, এটাই বলবে। তো এখানে চাটনি পাঁপড়ও দিয়ে দিয়েছে। অনেকেই জানো হয়তো, যারা আমার সরস্বতী পুজোর ব্লগগুলো দেখেছিলে, যে আমি মাছ খেতে খুবই ভালোবাসি, মাংসের থেকেও মাছ খেতে খুব ভালোবাসি। তো তাই আমারই ইচ্ছে ছিল যে সুন্দরবন যাব মাছ খাওয়ার উদ্দেশ্যে। তো এমনিতে তো আমি ডেলি বাড়িতে রান্না করি, আমি কেন, প্রত্যেকটা মেয়েই সবাই নিজের বাড়িতে রান্না করে। তো মাঝে মাঝে যদি এরকম রেস্ট পাওয়া যায়, বাইরে ঘোরা যায়, কার না ভালো লাগে বলো। তো তাই আমরা যখনই ছুটি পাই, তো ছুটি পেয়ে তখনই যাই। তাছাড়া ছুটি না থাকলে আমাদের কিন্তু যাওয়া সম্ভব হয় না সব সময়, তো একটা ছুটিরও ব্যাপার থাকে। তো দেখো এবার দেখো এই বাচ্চা ছেলেটা কিন্তু লঞ্চটা চালাচ্ছে। তো পাশেই বসেছিল ওই যে ট্যুর দাদারা ছিল, ওই ট্যুর দাদারা বসেছিল। তো উনি বললেন যে তুমি কি চালাবে? আমি বললাম না না, যদি উল্টে যাই তখন আবার বিপদ হয়ে যাবে। বলছে না না, আমি আছি, তুমি চালাও, আমি দেখিয়ে দেবো। তো বেশ সাহস নিয়ে পড়েই কিন্তু চালাচ্ছিলাম। কিন্তু বিশ্বাস করো, আমি একটুও বুঝতে পারিনি যে কোন দিকে ঘুরছে আর কোন দিকে ঘুরছে না। ওই চালাচ্ছি, জাস্ট একটা শখ শুধু, আর কিছু না। ওই দাদাটা কিন্তু খুব ভালো ছিল, আমাকে বলছিল এইদিকে ঘোরাও, এইদিকে রাস্তা। মানে উনি যেহেতু অনেক দিন থেকে এই প্রফেশনাল লাইনে মানে ঘোরাঘুরি করেছেন, তো উনি খুব ভালো বেটার জানেন। তো আমাকে উনি ওইভাবেই বলে বলে দিচ্ছিলেন। তো সেইভাবে আমি চেষ্টা করছিলাম, কিন্তু সত্যি বলতে আমি কিন্তু পারছিলাম না একটা চালানো। তো দেখো এবার আমরা কিন্তু চলে এসেছি রুমে। তো রুমে এসে ফ্রেশ হয়ে স্নান টান করে ও রুমে দিয়ে গিয়েছিলো পকোড়া আর চা খেয়ে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়লাম সন্ধ্যের বেলায়। সামনে একটা মার্কেট বসে, সেই মার্কেটে ঘোরার জন্য। তো মার্কেটে অনেক কিছু ভালো ভালো জিনিস বিক্রি করছিলো, এক দুটো জিনিস নিয়েও এসেছিলাম আমরা।
তো তারপর এখানে কিন্তু অনেক কিছু খাবার জিনিসও বিক্রি করছিল, কিন্তু যা সব মানে সকাল থেকে যা খাচ্ছিলাম, তো সেই খাওয়ার পর আর ইচ্ছে কোনো কিছুই বাইরে করছিল না যে খাবো। তো সেরকমভাবে কোনো কিছু খাইনি, শেষে অল্প একটু ফুচকা দেখে তো ফুচকা খেয়েছিলাম। আর তাও টেস্ট করেছিলাম শুধু, কারণ যে জায়গায় যাই সেই জায়গায় ফুচকাগুলো আমি ট্রাই করে দেখি কোনটা কেমন জায়গায় কীরকম ফুচকা করে। যেমন বৃন্দাবন আরেও গিয়েছিলাম, হরিদ্বার, তখন সেখানেও প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি ফুচকাটা একটু অল্প হলেও ট্রাই করি। তো দেখো, এই যে বললাম যখন আমরা রুমে যাব রাত্রের দিকে তখন আমি খেয়েছিলাম। তো বেশি একটু 5টা মতো খেয়েছিলাম, 10 টাকার 5টা দিয়েছিল, 5টাই খেয়েছিলাম, আর তার মধ্যে অনুপ 2টো খেয়ে নিয়েছিল। তো দেখো এবারে আমরা রুমে চলে এলাম। তো রুমে এসে পড়েই আমাদেরকে মানে খাওয়ার দিয়ে দিয়েছিল। আর দেখো রাত্রের বেলায় এই কটেজগুলো কি সুন্দর লাগছে, কি সুন্দর আলোতে ভরে উঠেছিল। তো সামনে থেকে দেখলে আরও তোমাদের ভালো লাগবে, যেহেতু ক্যামেরা বন্দিতে এত ভালো কিছু দেখা যায় না। তো দেখো আমার কিন্তু এই পরের প্লটটাতে ছিল, মানে এই উপরতলাটায় নিয়েছিলাম। তো তারপর দেখো পাশের নিচে রুমে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল, সেখানে আমাদেরকে খেতে দিয়ে দিয়েছিল। ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। আর যারা চিকেন খায় না তাদের জন্য অল্টারনেট ডিমের ব্যবস্থাও ছিল। আর দিয়েছিল বেশ খানিকটা স্যালাড, আর টিভি চালিয়ে দিয়েছিল, যেহেতু আমরা টিভি দেখতে দেখতে খাচ্ছিলাম। খাওয়া দাওয়া সেরে কতগুলো বন্ধুবান্ধবের সঙ্গে, ওই যে বললাম কতগুলো বন্ধুবান্ধব হয়েছিল সুন্দরবন গিয়েই, তো তাদের সাথেই একসঙ্গে সবাই মিলে আমরা গিয়েছিলাম ওই যেখানে লঞ্চগুলো দাঁড় করানো আছে ঘাটে। তো ওখানে যে দাদাটার সাথে পরিচয় হয়েছিল, যিনি পাইলট ছিলেন, তিনি বলেছিলেন রাত্রেবেলায় তোমাদেরকে সামনে পিঠে একটু ঘুরিয়ে দেবো লঞ্চে চাপিয়ে। তো সেই দাদাটার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, যদি আমাদেরকে রাত্রে একটু ঘোরায় তো খুব ভালো হবে। তো সেই উদ্দেশ্যেই আমরা কিন্তু গিয়েছিলাম, কিন্তু তিনি ফোন করাতে তিনি ফোন ধরেননি, আর আমরা ঘুরিও নি। ওই জাস্ট অল্প একটু ঘাটে বসে সবাই মিলে আনন্দ হাই হুল্লোড় করে পরে আমরা চলে এসেছি। তো এই ঘাটের থেকে কিন্তু রাত্রিবেলায় লঞ্চগুলো খুব সুন্দর লাগছিল, যেহেতু পুরো লঞ্চ ভালো করে সুন্দর করে সাজানো ছিল, সুন্দর জ্বালানো ছিল, দেখতে খুব ভালো লাগছিল। তো এখানে দেখো সবাই আমরা এখানেই বসে পড়েছি, আর অনেকক্ষণ একটু গল্প করলাম, মজা করলাম। তো তারপর আবার ফিরেও এসেছি। এই ছিল আজকের আমাদের সুন্দরবনের 2য় দিনের ব্লগ। আরও একটা ব্লগ রয়ে গেল, সময় হলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।